আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। এখন আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি লিসেনার্স, যে গল্পটি আমি এবং আমার টিম আমরা কালেক্ট করেছিলাম আমরা যখন নোয়াপাড়া টি স্টেটে গিয়েছিলাম, হবিগঞ্জ জেলার। এবং আপনারা ইতোমধ্যে একজন ব্যক্তির সাক্ষাৎকার দেখেছেন, তিনি হচ্ছেন আমাদের দুলালদা। উনি একজন চা শ্রমিক। ওনার কাছ থেকেই বেসিক্যালি ঘটনা সংগ্রহ করা, এবং আপনারা ইতোপূর্বে যে ঘটনাটি শুনেছেন একটি সাপের গল্প, এটিও ওনার কাছ থেকে কালেক্ট করা, এবং এখন যে গল্পটি আমি বলবো এটিও উনি আমাদেরকে বলেছেন। আমাদের সাক্ষাৎকারের একটি পর্যায়ে আপনারা শুনেছিলেন দুলালদা এক ধরনের লতার গল্প করছিলেন। ওনাদের ভাষায় এটাকে ভোলা লতা বলে। তো ওই ভোলালতা রিলেটেড একটি গল্প উনি পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করেন। সেই গল্পটি এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই ভোলালতা বিষয়ক কোনো বিষয় আসলে আগে থেকে আমার জানা ছিল না। হবিগঞ্জে নোয়াপাড়া টি স্টেটে গিয়ে দুলালদার সাথে কথোপকথনেই আমরা প্রথমে বিষয়টা জানতে পারি, এবং এই রিলেটেড ঘটনাও এর আগে আমি কখনো আসলে পাইনি, এবারেরটাই প্রথম। তো কথা না বাড়ি আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। লিসেনার্স, দুলালদা উনি যেহেতু নোয়াপাড়া টি স্টেটের একজন চা শ্রমিক, তো উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এটিও ওই নোয়াপাড়া টি স্টেটের একজন শ্রমিকের গল্প, কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন। তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন, সেটা হচ্ছে যে চা শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে। এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা। বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল দিয়ে শিকার করেন, এবং সেই শিকারের পদ্ধতিটা এখনো তারা উৎসবের মতো করে চালু রেখেছেন। বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন। পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ, বন্য শূকর, এই জিনিসগুলো তারা শিকারে থাকেন। তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে। তো তারা এই ধরনের শিকারগুলো হরহামেশাই করেন, বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন। তো লিসেনার্স, এই শিকারগুলো যখন তারা করেন, দেখা যাচ্ছে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয়, দলবদ্ধভাবেও বের হয়। তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে। কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে, কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো চলে তো আসবেই। তো এরকম একজন ব্যক্তি, উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে। উনি চিন্তা করলেন যে একা একা বের হব। এর পিছনে কয়েক কারণ ছিল। সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে। এই জন্য অনেকেই আবার একা একা শিকারে বের হন, তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করেন। তো ওই ব্যক্তি উনি একা একা বের হন। উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে ওদিকে উনি রওনা দেন। তো সবাই যেদিকে যাচ্ছিলেন উনি আবার ওদিকে যাচ্ছিলেন না, কারণ উনি চিন্তা করলেন যেদিকে যায় ওদিকে তো আসলে শিকার পাওয়াটা পসিবল হয় না। আসলে সবাই উৎসবের মতো করেই যায়, শিকার পেতেই হবে এমন কোনো বিষয় নয়। যিনি শিকার হন তিনি বেশ মানে প্রশংসিত হন তার সমাজে, এই আর কি। তো উনি চিন্তা করলেন এইবার আমি একটি অপরিচিত জায়গায় বা যে জায়গাতে কেউ আসলে যেতে চায় না আশেপাশে, সেখানে যাব শিকারের জন্য। তো রাতের বেলা যখন উনি বের হওয়ার পরে যথারীতি উনি তীর ধনুক নিয়ে বের হন। উনি যখন বেশ আধা কিলোমিটার 1 কিলোমিটার এগিয়েছেন, হঠাৎ করে মানে ঝোপের মধ্যে মনে হলো যে বড় কিছু নড়াচড়া করছে। তো উনি চিন্তা করলেন হয়তো বা এটা যেহেতু বড়, মনে হয় বন্য শূকর হবে। উনি এই চিন্তাটা করেছেন। এই চিন্তা করে উনি ওই ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকেন। তখন উনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ঝোপের মধ্যে থেকে কিছু বের হয়ে যায় নাই, অথচ তার থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে আরেকটি ঝোপ রয়েছে, সেখানে মনে হচ্ছে বড় কিছু নড়াচড়া করছে।
তো উনি একটু সন্দেহ করেন যে কি ব্যাপার, আমি তো এখান থেকে বের হয়ে যাওয়া দিলাম না, বের হয়ে এই ঝোপ থেকে বের হয়ে তো ওইখানে যাই নাই, ওই ঝোপটাতে যাই নাই, তাহলে ওই ঝোপেও কি আর একটা আছে কি নাকি, উনি এই চিন্তা করেন। তো উনি চিন্তা করেন যে ভালোই তো, হয়তো বা একাধিক শিকার পেয়ে যাব, এরকম তো চিন্তা করেন। তো উনি আস্তে আস্তে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যে ঝোপের নড়াচড়া দেখেছিলেন ওই দিকে যেতে থাকেন। যখন উনি ঝোপের আরেকটু কাছে আসেন তখন দেখেন ওখান থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বড় এক নড়াচড়া হচ্ছে। তো উনি এবারও চিন্তা করেন কি ব্যাপার, সাধারণত ঝোপের মধ্যে যদি শূকর থাকে মানুষের আসার বা পায়ের শব্দ শোনার পর তো সে বের হয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে হয়তো আর একটা ঝোপের মধ্যে যাবে, কিন্তু এই ঝোপে ওরকম শব্দ, ওই ঝোপে ওরকম হচ্ছে। তো উনি আসলে এটা বুঝতে পারেন না, উনি চিন্তা করেন হয়তো বা দলবদ্ধভাবে অনেকগুলো এরকম ঝোপের মধ্যে আছে, এটাও হতে পারে। তো উনি আবার পরবর্তী ঝোপের দিকে যান। আবার যখন ওই 3 নাম্বার ঝোপের কাছে যান দেখেন ওই ঝোপে কোনো শব্দ, মানে সারা শব্দ নাই। তার থেকে আরেকটু দূরে আর একটা ঝোপের মধ্যে বেশ নড়াচড়া। তো উনি আসলে তখনও বুঝতে পারছেন না যে উনি আসলে মানে কোন একটা বিপদে পড়তে যাচ্ছেন। উনি মনে করেছেন হয়তো বা ওনার চোখ এড়িয়ে যাচ্ছে, এই ঝোপ থেকে ওই ঝোপে চলে যাচ্ছে। তো উনিও নাছোড়বান্দা যে উনি এটাকে স্বীকার করেই ছাড়বেন এই জিনিসটা কি। তো এইভাবে লিসেনার্স উনি একটার পর একটা ঝোপ পার হতে হতে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেছেন উনি নিজেও জানেন না। উনি একটা সময় নিজেকে আবিষ্কার করেন যে চতুর্দিকে অসংখ্য টিলা, আশেপাশে বেশ ঝোপঝাড়, এমন একটা জায়গায় উনি আবিষ্কার করেন যে ওইটার পিছনে ছুটতে ছুটতে উনি এই জায়গাটাতে চলে আসছেন। তো তখন উনি আসলে বুঝতে পারেন নাই যে আসলে কিসের পিছনে ছুটছেন, আর যেটার পিছনে ছুটছেন এটাকে উনি আসলে দেখেনি নাই। আর উনি কারো দূর থেকে চিৎকার করে কারো হেল্পও নেয় নাই এই কারণে, কারণ যেহেতু উনি চিন্তা করেছেন একাই শিকার করুন, কারো হেল্প নিব না, এই জন্য উনি কারো সহযোগিতাও নেন নাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উনি যে জায়গাটাতে এসেছেন এখন কোথাও কোনো নড়াচড়া নেই। এখন উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথাও নড়াচড়া নাই, আমি এই অন্ধকারের মধ্যে কোন জায়গাটাতে অনুমানে সেখানে তীর ছুড়ব বা সেখানে যাব। তো উনি বেশ কনফিউজড হয়ে পড়েন যে আমি আসলে কোন দিকে যাবো, এখন আশেপাশে তো অনেক ঝোপঝাড়। তো উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি একটু হলেও তো নড়াচড়া কোথাও শোনা যাবে, তাহলে যদি নড়াচড়া শোনা যাবে ওই দিকেই যাব। তো উনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর হঠাৎ করে ওনার পেছন দিকে একটু নড়াচড়া উপলব্ধি করেন উনি, যে হয়তো বা পেছনে কোনো প্রাণী বা কোনো কিছু আছে। তো উনি আস্তে করে ঘুরে তাকান, যেহেতু অন্ধকার উনি ওখানে তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। তো উনি ঘুরে তাকিয়ে চিন্তা করেন যে তাহলে এদিকে আস্তে আস্তে আগাই, কিন্তু এবার আর কোনো মানে উনি এতটা বিরক্ত হয়ে গেছেন, তো উনি চিন্তা করছেন যে এইবার আর আমি এত মানে পা টিপে টিপে আগাবো না, এবার একটা ধাওয়া দিব, ধাওয়া দিলে অন্তত ওই জিনিসটা যদি দৌড় দেয় তাহলে দৌড় দেওয়ার সময় যেহেতু গাছপালা নড়ে বুঝতে পারবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এটার পিছনে ছুটতে ছুটতে। তো উনি একটা ধাওয়া করেন, কিন্তু দেখেন যে না কোনো কিছু দৌড় দিচ্ছে না, দৌড় দিলে তো গাছ তো নড়বে, তেমন কিছুই নেই। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে উনি ফিল করেন ওনার পায়ের সাথে বেশ কিছু লতা পেঁচিয়ে গেছে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, যেহেতু ঝোপঝাড়ের মধ্যে আসছেন লতা তো পেঁচিয়ে যেতেই পারে। তো উনি খুব বেশি এটা কেয়ার না করে পা থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনে হাঁটা শুরু করেন। তো লিসেনার্স উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন, উনি এখন ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন।
তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার, আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম, আমি তো সোজা হেঁটেছি, আমি তো বাঁকা কোনো দিকে যাইনি, তা আবার এখানে চলে আসলাম কেন? তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা ভুল পারে। উনি আবার হাঁটা শুরু করেন। তো লিসেনার্স, অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলেছিলেন। কিভাবে উনি বুঝতে পারলেন? সেটা হচ্ছে যেহেতু ওনার পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল, ওখান থেকে উনি লতা খুলেছিলেন। ওইখানে আসার পরে চাঁদের, এখন রাতের বেলা, কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন, যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে। এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসছেন। তো উনি এভাবে বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই গোলকধাঁধা থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান। তো এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি, এটা আমাকে দেখতেই হবে। সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম, এটা আসলে কি, এটা দেখতেই হবে। তো উনি এবার চিন্তা করেন এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুড়বেন। এর আগে উনি একটা তীরও ছোড়েন নাই। উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়া দেখেছেন সাথে সাথে সেখানে তীর ছোড়েন। কিন্তু লিসেনার্স, ওনার অনুমানের ভিত্তিতে ওই তীর ছোড়ার পরও যেখানে যাওয়ার পরে দেখেন যে ওনার তীরটা তীরের জায়গায় পড়ে আছে, ওখানে কিছু নাই। এবং তীর ওখানে যাওয়ার পরেও কোনো কিছু দৌড়ে পালাবে সেখানেও কিছু, মানে তেমনও কিছু উনি দেখেন নাই। উনি খুবই এবার মানে ভয় পান যে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো, এমন তো হওয়ার কথা নয়। কোনো কিছু ছুটে পালিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সাউন্ড বা কোনো গাছের নড়াচড়া আমি দেখছি না। তাহলে আমি আসলে কিসের পিছনে এতক্ষণ ধরে ছুটছি? কি আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমাকে নিয়ে আসলো? উনি এর কোনো প্রশ্নের উত্তর বা কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আর এটা উনি খুঁজে পাচ্ছিলেন না যে উনি যে ঘুরতে ঘুরতে বারবার একই জায়গায় চলে আসছেন। তো উনি করলেন যে যেভাবেই হোক এই জায়গা থেকে বের হতে হবে, আর দেরি করা যাবে না। তো উনি সাহস করে মানে আকাশের নক্ষত্র, ওনারা যেহেতু মানে আদিবাসী সম্প্রদায়, এই জন্য দেখা যাচ্ছে যে অনেক বলি জ্যোতিষশাস্ত্রের কিছু কিছু বিষয় ওনাদের বংশ পরম্পরায় ওনারা জানেন যে রাতের বেলা হারিয়ে গেলে কিভাবে আকাশের তারা দেখে ওনার মানে পথ নির্ণয় করবেন। তো উনি আকাশের তারাকে নির্ধারণ করে একটি দিক নির্ধারণ করে উনি হাঁটা শুরু করেন যে তাহলে আমি অন্তত ডানে বায়ে যাওয়ার কোনো বিষয় থাকবে না। তো উনি এইভাবে হাঁটছেন প্রায় 1 ঘন্টা হাঁটছেন। হাঁটার পরে যেহেতু হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বিলা আছে অনেক। তো উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখেই উনি হাঁটছিলেন। বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন। এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো নড়াচড়া করছে, মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু, কিন্তু কি সেটা এটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবার উনি সাংঘাতিক ভয় পান, মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম। কারণ আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না। তাহলে কি হলো, কি হয়েছে আমার সাথে? তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন, কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে উনি যেটা পরবর্তী সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন
যে এই যে ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে। এটা আসলে প্রাণী না, মনে হচ্ছে লতা পাতা। ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুরসুর করে বের হয়ে আসছে, বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে পেঁচিয়ে ফেলছে, এরকম মনে হচ্ছে। এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেননি। ওদিকে যখন উনি ফিরে আসেন নাই, তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার, ও সকাল আসলো না, সকাল গলে দুপুর হয়ে গেল। তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হন। খুঁজতে বিকালের দিকে তাকে সেন্সলেস অবস্থায় সেখানে পাওয়া যায়। তো তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সব বিষয় খুলে বলেন। তো গ্রামের যিনি বা ওনাদের সম্প্রদায়ের যে প্রবীণ আছেন একজন বলেন যে তোমাকে যে এই পথ দেখিয়ে নিয়ে গেছে যে বা দিকভ্রান্ত করে দিয়েছে, এটি আসলে এক ধরনের গাছ, এটাকে ভোলালতা বলে, স্থানীয় ভাষায় সেটাকে ভোলালতা বলে। কারণ এই গাছটি চাইলে মানুষকে নাকি বিভ্রান্ত করতে পারে এবং কোনো কারণে কেউ যদি এই গাছটি একবার পা দিয়ে ডিঙায় বা পার হয়ে যায়, তাহলে তার দিকভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্তত সকালের আগে সে কোনোভাবেই সে পথ খুঁজে পাবে। তো এই ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আমি বা আমার টিম গোলাম রাব্বি ভাই, রিফাত, আমরা এই দুলালদার কাছ থেকে ভোলালতার গল্পটি শুনেছিলাম। বিশেষ করে আমি পরবর্তীতে দুলালদার কাছ থেকে এই গল্পটি কালেক্ট করি। ফার্স্ট টাইম ভোলালতা সম্পর্কে হালকা আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আর আমি বলেছিলাম যে ভোলালতার দেখা পাওয়া যাবে কোথায়। তো উনি বলেছিলেন যে এখন অনেক জায়গা পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিশেষ করে ঝোপঝাড় থাকলে সেই জায়গাটাতে হঠাৎ করে কখনো কখনো রাতের বেলা ভোলালতার আবির্ভাব ঘটে। কিন্তু ইদানিং নাকি এটা কম দেখা যায়। উনি বললেন যে কখনো কখনো মানে একাধিক টিলা যদি পাশাপাশি থাকে এবং পাশে ঝোপঝাড় থাকে, এখনো নাকি রাতের বেলা কেউ এই ভোলালতার খপ্পরে পড়েন। তো ভোলালতা সম্পর্কে আগে আমাদের বা আমার কোনো ধারণা ছিল না। যেরকম আছে আমি জানতাম যে হয়তোবা দুষ্টু জিনেরা হয়তোবা মানুষকে দিকভ্রান্ত করে দেয়, কিন্তু এই গাছের আকৃতির যে অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিকভ্রান্ত করতে পারে, এটা আসলে আমরা নওয়াপাড়া স্টেটে দুলালদার সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই না বা আমিও জানতে পারতাম না। আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। রাসেল ভাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম রাব্বি আছি আপনাদের সাথে একটি নতুন ঘটনা শোনার জন্য। ঘটনাটি 1992 সালের দিকে ঘটে। আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন, সেজন্য আমি নাম প্রকাশ করছি না। যাকে নিয়ে ঘটনা ঘটে ওনার নাম ধরে নিচ্ছি কালু। কালু তখন ক্লাস 9-এ পড়ে। ওর স্কুলে ওরা বন্ধুরা প্রতি বছর একত্র হয়ে একটা বনভোজনের আয়োজন করে, যেখানে একজন পার্টিসিপেন্ট এক একটা জিনিস দেয়। একজন চাল, একজন ডাল, একজন তেল, আর একজন মাংস। তো যথারীতি কালুর উপর দায়িত্ব পড়ে মাংস দেওয়ার। মাংসটা কেন কালুর উপর দেওয়ার দায়িত্ব পড়ে সেটার বিষয়টা একটু আলাদা। কালুর ফ্যামিলি অর্থাৎ কালুর বাবা, সে আসলে চুরি পেশার সাথে সম্পৃক্ত ছিল। সেজন্য কালু কিছুটা চুরি বিদ্যা রপ্ত করতে পেরেছিল, আর তার জন্য কালুর উপর মাংস দেওয়ার দায়িত্ব পড়ে। তো যথারীতি কয়েক ঘন্টার মধ্যে সবাই সবার জিনিসগুলো ওখানে জমা দেয় এবং কালু তার কথা মতো একটি মুরগি ওখানে জমা দেয়। তো কালু যেটি চুরি করেছে সেটি যে বাড়ি থেকে করেছে, সেখানকার এক বন্ধু ওদের টিমের মধ্যে ছিল। সে কিছুটা ভয় পাচ্ছিল যে যদি কোনো কারণে এই বিষয়টা জানতে পারে তার ফ্যামিলি থেকে অথবা এলাকার মানুষজন, তাহলে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। একটা মান সম্মানের ব্যাপার। কালুর হয়তো কোনো সমস্যা নাই, কিন্তু ওর ফ্যামিলি থেকে অনেক সমস্যার বিষয়। সেজন্য সে কালুর মায়ের কাছে বিষয়টা জানায়। কালুর মা তখন
যাদের মুরগি চুরি করা হয়েছে তাদের বাসায় জানিয়ে দেয় যে আমাদের কালু আপনাদের একটা মুরগি নিয়ে এনেছে। সেটা ওর মা করেছিল কারণ যেন কালুর উপরে টর্চারটা কম হয় বা কোনোভাবে যদি তারা মাফ করে দেয় সেজন্য। কিন্তু কালুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসা হলো। তাকে বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পার হয়ে একটা জঙ্গল আছে ওই বাড়িতে, তো সেখানে ওকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়। এরপর শুরু হয় কালুর উপর মারধর। ওকে প্রচন্ড মার দেওয়া হয় গাছের সাথে বেঁধে। এদিকে ওকে ধরে ফেলার ঘটনা সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়ে। ওর স্কুল থেকে ওর বন্ধু বান্ধব, ক্লাসমেট, ক্লাস শিক্ষকরা সবাই বিষয়টা জানতে পারে এবং সবাই ওকে দেখতে আসে। ওখানে অনেক ভিড় হয়ে যায়। বিষয়টা কালুর জন্য খুবই লজ্জাজনক ছিল। সে অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। একসময় সন্দেহ হয়ে যায়, ও ওই গাছের সাথে বাঁধাই থাকে। তো ওই বাড়িতে আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন, ওনাদের ঘরে কাজ করতো আজিজ নামে একটা লোক। আজিজ কোনো কারণে ওইখানে পুকুরের পাড়ে যায়, মানে জঙ্গলের কাছে, এবং সে দেখতে পারে এক ভয়াবহ দৃশ্য। সে দেখতে পায় বড় একটি গাছের ডালে দড়ি দিয়ে সেটায় ঝুলে আছে কালু, এবং তার চোখ বেরিয়ে আসছে, তার জিহ্বা সেটাও বড় হয়ে ঝুলে আছে। সে এই দৃশ্য দেখে চিৎকার করে এবং দৌড়ে তাদের বাড়িতে আসে। বাড়িতে এসে সবাইকে বলে সেই ঘটনা। এরপর যাদের কাছে আজিজ ঘটনাটা বলে তারা একটা দাও নিয়ে ওইখানে গিয়ে হাজির হয় এবং তারাও ওই সেই ভয়ানক দৃশ্য দেখতে পায় যে কালু গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, তার সে ভয়ানক চেহারা, চোখ লাল হয়ে আছে এবং বাইরে বের হয়ে আছে, এইরকম অবস্থা। তারপর তাকে ধরাধরি করে ওই গাছ থেকে নামানো হয়। সে গাছ থেকে নামার পরে শুধু চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কোথায় চলে যাবি? সে আর কোনো উত্তর দিচ্ছে না, শুধু সবাইকে গালাগালি করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। এরপর সবাই ওকে জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে একটা রুমের ভিতরে ওকে রাখা হয়। তো ওই বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা ছিল তারা দরজার ফাঁক দিয়ে বা জানলা দিয়ে ভিতরে দেখতো কালু ভিতরে কি করে। যদি কালু ওখানে দেখতে পেত কাউকে, সে প্রচন্ড জোরে চিৎকার দিত এবং চিৎকার করে গালাগালি করতে থাকতো আর বলতে থাকতো, আমাকে যেতে দে, আমি চলে যাব। এভাবে সময় গড়িয়ে অনেকদিন পার হয়, মাসখানেক বা তার কিছু বেশি সময় হবে। এরপরে কালু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে, আসলে তোর সাথে কি হয়েছিল, কেন তুই আত্মহত্যা করতে গিয়েছিল? কালু তখন তুলে ধরে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সে বলে, আমাকে যখন ওখানে বেঁধে সবাই রেখে আসে তখন আমার খুব খারাপ লাগছিল। আমার স্কুলের বন্ধু বান্ধব আমাকে দেখতে আসতো এবং এসে আজে বাজে কথা বলতো, আমাকে গালাগালি করতো। আমার খুব খারাপ লাগছে, সেজন্য আমি কান্নাকাটি করছিলাম অনেকক্ষণ থেকে। তারপরে সবাই যখন ওখানে থেকে চলে আসে, তখন যখন সন্ধ্যা নামে আমি দেখতে পাই দূর থেকে সাদা কাপড় পরা একজন কেউ আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখে প্রচন্ড ভয় পেতে থাকি। অবয়ব দেখে আমি বুঝতে পারি না সে আসলে পুরুষ না মহিলা। তো একসময় তার ভয়েস শুনে বুঝতে পারি একজন মহিলা। সে আমাকে বলছে, তুই আমার সাথে চলে আয়, তোর আর কোনো কষ্ট হবে না, আমার সাথে থাকলে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি কেন জানি না আমি ওই মহিলার পিছনে পিছনে আমি হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ টের পাই আমি একটি গাছের উপরে আমাকে উঠানো হচ্ছে এবং আমার গলায় দড়ি পরিয়ে দিচ্ছে, কিন্তু আমি হাত থেকে কিছুই করতে পারছি না। আমার গলায় দড়ি পরিয়ে এরপর আমাকে ঝুলিয়ে রাখে। আমার তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমি মনে হয় মৃত্যুর কাছাকাছি চলে আসছি। এর পরের বিষয়গুলো আপনারা জানেন। কিন্তু যখন আমাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন আমাকে কেন যেন মনে হচ্ছিল যে ওই মহিলা আমাকে শুধু বারবার ডাকছে, তুই চলে আয়, চলে আয়, এভাবে করে। এরপর আর কারোর কোনো সমস্যা হয় না, সে এখন ভালো আছে। সে ওই এলাকায় দূরে একটি ছোট্ট দোকান দিয়ে সেখানে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো লিসেনার, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। Bhoot.com with Russell.
ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ মেহেদী হাসান মাহাদি, রংপুর বিভাগ থেকে বলছি। আমি বর্তমানে রংপুর জেলা স্কুলে অধ্যয়নরত রয়েছি এবং আমি এবছরের একজন এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ 2022 সালে এসএসসি পরীক্ষা দেব। তো আমি যখন এই যখন এই অডিও ক্লিপটি রেকর্ডিং করছি তখন 3 আগস্ট আজকে। তো 4 আগস্ট আমার জন্মদিন, তাই ভাবলাম যে জন্মদিনের আগে একটা ঘটনা পাঠিয়ে দিই, তাই আসলে এই ঘটনাটি পাঠানো। তো আজকে মূলত আমি একটি ঘটনা নয়, 2টি ঘটনা শেয়ার করব এবং এই 2টি ঘটনাই কিন্তু বাজার কেন্দ্রিক এবং গ্রামের বাজার কেন্দ্রিক। তো প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটি আমাদের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার, অর্থাৎ কিশোরগঞ্জ আমাদের গ্রামের বাড়ি। তো আমার গ্রামের বাড়ির একটি ঘটনা, সেই এলাকার ঘটনা। তো এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আম্মুর খালাতো ভাইয়ের কাছ থেকে। তার নাম মোহাম্মদ খলিলুল্লাহ ইব্রাহিম এবং তিনি বর্তমানে একজন আলিমের স্টুডেন্ট এবং তিনি এই বছর আলিম পরীক্ষা দেবেন। তো তিনি আসলে মূলত আমাকে 2015 সালে বলেন যে ভূত এফএম নামে একটা শো রেডিও ফুর্তি দেওয়া হয় এবং আমি মূলত তার কাছ থেকে শুনেই আসলে ভূত এফএম শোনা শুরু করি। সেই 2015 সাল থেকেই শুনছি নিয়মিত। তারপর অবশ্য মাঝখানে ভূত এফএম বন্ধ হওয়ার কারণে প্রায় অনেকদিন জানতাম না যে ভূত.com নতুন করে শুরু হয়েছে। আমি গত বছরের সেপ্টেম্বর না অক্টোবরে সম্ভবত ফেসবুকে আপনাদের গ্রুপ দেখতে পেয়ে তখন জানতে পারি যে আপনি আসলে নতুন একটি শো শুরু করেছেন। তো আসলে ভূমিকায় অনেক কিছুই বলে ফেললাম, আমি আর ভূমিকা বাড়াবো না। আমি সরাসরি আমার প্রথম ঘটনাটি এখন শেয়ার করব। প্রথম ঘটনাটি তো আমাকে সেই খলিল মামা দিয়েছেন। তাদের বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি নামক একটি গ্রাম, সেই গ্রামে। এবং ওই গ্রামে একটি বাজার রয়েছে, বাজারটির নাম হচ্ছে নান্নুর বাজার। তো এটি আসলে অনেক পুরনো একটি বাজার। বাজারটির নামকরণের পিছনে একটি আসলে কারণ রয়েছে বা একটি ছোট ঘটনা রয়েছে। কি হচ্ছে, আজ থেকে প্রায় 150 বছর আগে, অথবা সম্ভবত আমি যদি ভুল করে আছি তাহলে 1900 সালের আগের কথা। তখন ওই জায়গাটায় আসলে তেমন কোনো বাজার ছিল না বা লোকালয়ও খুব একটা ছিল না। তো ওখানে ওখানে কালী পুজো হতো, ওখানে কালী পুজোর একটা মণ্ডপ ছিল সময়, এবং এই জন্য জায়গাটার নাম আসলে ওদের আঞ্চলিক ভাষায় কালীর থান বা এরকম একটা কিছু বলা হয়। তো ওখানে দুটো কিন্তু বড় বড় বট গাছ ছিল এবং বট গাছগুলোকে ঘিরেও রয়েছে অনেক ঘটনা, যেগুলো আমি সময় পেলে হয়তো শেয়ার করব। তো এই নান্নু নামের যে লোকটি ছিলেন, মোহাম্মদ নান্নু মিয়া, তিনি যেটা করেন, তিনি ওই কালীর থান নামক ওই জায়গাটায় প্রথমে একটি ছোট দোকান দেন চায়ের। এবং তিনি যেহেতু গ্রাম এলাকায় এবং ওই এলাকায় তখন তেমন কোনো দোকান ছিল, তার দোকান ভালোই চলতো এবং তার এই দোকান চলাচলি দেখে সেও দোকানটা ধীরে ধীরে বড় করে এবং তার দেখা দেখি আরো অনেকে আসলে সেখানে দোকান দেয় এবং ওখানে ছোটখাটো একটা বাজার হয়। তো যেহেতু প্রথম নান্নু নামের লোকটি ওখানে দোকান দেন, এই কারণে বাজারটির নাম নান্নুর বাজার। তো এটি তো হচ্ছে 1900 সালের আগের কথা, যখন আসলে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়। এবং আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি হচ্ছে দেশ বিভাগের আগের, না হলেও এটা 1930 বা 1935, 1930 থেকে 1935 সালে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপের মধ্যে হয়তো হবে। তো যে দুজন ব্যক্তির সাথে ঘটনাটি ঘটেছিল, তাদের নাম আমাকে বলেছিলেন, কিন্তু আমি সেই নাম দুটি এখন ইউজ করবো না, আমি তাদের ছদ্মনাম ব্যবহার করব। তো একজনের নাম ছিল আজমল হক এবং একজনের নাম ছিল আসমত হক। তো আজমল হক আর আসমত হক অনেক ভালো বন্ধু ছিলেন। তারা দুজন একসাথে বিভিন্ন জায়গায় যেতেন, কোথাও গেলে একসাথে ছিলেন এবং তারা কিন্তু প্রায় সমবয়সী ছিল এবং গ্রামে তাদের বন্ধুত্ব প্রায় সবাই জানতো। তো তারা যখন দুজনে প্রায় তাদের বয়স যুবক বয়সে তারা উপনীত হয়েছে, তাদের বয়স 24-25 বা এরকম, তারা প্রতিদিন যেটা করতো, তারা মাগরিবের নামাজের পরে তাদের যে ওই নান্নুর বাজার ছিল সেই বাজারে তারা দুই বন্ধু যেত মাগরিবের নামাজ পড়ে বের হয়ে, এবং তারপরে তারা সেখানে আড্ডা দিয়ে ওখানে আর কি এশার নামাজটা পড়তো। পড়ার পরে যেটা করতো, তারা আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির যদি কোনো খরচ সদাই থাকতো সেগুলো করে একদম রাতের দিকে বাড়ি ফিরত। তো গ্রাম অঞ্চলে আমরা যেটা জানি যে রাতে কিন্তু খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে যায়। অবশ্য এখনো সবাই খুব তাড়াতাড়ি গ্রামে আসলে নির্জন পরিবেশ সৃষ্টি হয় রাতে, কিন্তু তখন তো দিনে তো ইলেকট্রিসিটি অতটা ছিল না, বা আলো বলতে যে জিনিসটা রাতের বেলা, সেটা জন্য কুপি বা হারিকেন এসবই ছিল, চার্জার লাইট বা ইলেকট্রিসিটি এরকম ততটা ছিল না, যেহেতু সময়টা 1930 বা 1935 সালের দিকে। তো এনারা আসলে যেটা করতেন, এনারা রাত 10টা 10:30 হতে হতে দুজন একসাথে বাড়ি চলে আসতেন। তো একদিন যেটা ঘটে রাসেল ভাই, তারা দুজনে মাগরিবের পরপরই তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং বাজারে পৌঁছেন। তারপর তারা বাজারে বেশিক্ষণ আড্ডা দেন, এশার নামাজ পড়ে আরো অনেকক্ষণ তারা প্রায় সেখানে বাজারে অবস্থান করেন এবং ধীরে ধীরে বাজার থেকে কিন্তু মানুষ চলে যেতে থাকে এবং অনেক দোকানপাটও বন্ধ হয়। তো তারা আসলে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় আসমত হক বলেন যে আমি একটু ওয়াশরুমে যাব। আসলে তার আসলে কি প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে চান। তো তিনি
স্বাভাবিকভাবে সেখানে যান এবং তার কাজ শেষে তিনি সেখান থেকে সরাসরি বাড়ির পথে রওনা দেন। মানে এখানে বাজারে যে আজমল হক ছিলেন, আজমল হকের কথা তার মনেই ছিল না। তিনি মানে ওখান থেকে উঠেই সরাসরি আজমল হক যেটা করেন, তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি ওখান থেকে সরাসরি বাড়ি চলে আসেন। তো অনেকক্ষণ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট এইভাবে করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যায়। তো আজমল হক এখন চিন্তায় পড়েন যে আজমল হক কি তাহলে বাড়ি চলে গেল তাকে ফেলে, নাকি তার কোনো বিপদ আপদ হলো কিনা। কারণ যেহেতু রাতের বেলা এবং তখন অনেক ডাকাতও, মানে আমরা জানি যে একটা সময় বাংলাদেশে অনেক ডাকাত ছিল, রাতের বেলা রাতের অন্ধকারে মানুষকে ইয়া করতো। তো সেই অর্থে তিনি একটু ভাবেন যে তার বিপদ আপদ হলো কিনা। এটা ভেবে আর কি তিনি মানে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। আরো কিছুক্ষণ থাকার পর যখন চায়ের দোকানওয়ালা আবার যেটা করতেন, কয়েকটা দোকানের লোক আবার দোকানের ভিতরেই থাকতেন, তারা নিজেদের দোকানের ভিতরে। তো চায়ের দোকানওয়ালা দোকান বন্ধ করবেন, এজন্য আজমল হক যেটা করেন, তিনি দোকানওয়ালার বিল পরিশোধ করে দিয়ে তিনি ভাবেন যে যাই বাড়ি গিয়ে দেখি কি হয়। তো তিনি রাসেল ভাই যেটা মানে ঘটে, তিনি যখন উঠবেন, অর্থাৎ তিনি যখন চায়ের দোকানের বেঞ্চি থেকে উঠেন, তিনি ওঠার সাথে সাথেই দেখেন যে দূর থেকে আজমল হক তার দিকে এগিয়ে আসছে। তো তিনি এটা দেখার পরে একটু চিন্তামুক্ত হন যে যাক, আজমল হক তাহলে সুস্থ স্বাভাবিকভাবেই রয়েছেন, তার কোনো ক্ষতি বা বালা মুসিবত কিছুই হয়নি। এরপরে তিনি তাকে বলেন, কি তুমি কোথায় গিয়েছিলে? আমি তো তোমার চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? তখন আজমল হক বলে, আমি কোথাও না, আমি একটু ওখান থেকে মানে আমার কাজ শেষে আমি একটু সামনে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে আসলাম। তো দুই বন্ধুতে রাস্তা চলা শুরু করে। কিন্তু এখানে একটা জিনিস আজমল হক খেয়াল করেন, তারা দুই বন্ধু যখন একসাথে থাকতো তখন কিন্তু মানে তারা বিভিন্ন বা বিচিত্র বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করতো, বিভিন্ন কথাবার্তা বলতো। এজন্য তাদের আসলে ভালোই একটা নাম ডাকছিল। এবং তারা যখন স্কুল কলেজে পড়ালেখা করতো তখন শিক্ষকরা তাদেরকে প্রায় মানে ক্লাসে ডিস্টার্ব দেওয়ার কারণে মানে শাস্তি দিতেন। তো সেদিন তিনি আজমল হক যেটা লক্ষ্য করেন যে পুরো রাস্তা বাড়ি পর্যন্ত আজমল হক আসেন, কিন্তু আজমল হকের মুখ থেকে কোনো কথা বের হয় না। মানে আজমল হক যেটাই বলে যাচ্ছেন সেটাই শুধু আজমল হক হ্যাঁ হু বা মাথা নাড়ানাড়ি করছেন, কিন্তু তেমন অর্থে তিনি কোনো কথা বলছেন না। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন, তিনি কিন্তু শুরুতে বলেছেন যে তিনি একটু কাছে গিয়েছেন এবং চলো এখন আমরা বাড়ি যাই। আজমল হকের এই কথাটা বলে কিন্তু যাত্রা শুরু করেন এবং পুরো যে রাস্তা আসে এই রাস্তায় তিনি কোনো কথা বলেন না। এবং আজমল হক আরেকটি বিষয় খেয়াল করেন যে মানে আজমল হক একদম আজমল হকের সাথে মানে একদম মানে তারা যে ক্লোজ হবে সেই ক্লোজ হয়ে যাচ্ছে না, তাদের মাঝে একটা ডিস্টেন্স, মানে এমনি স্বাভাবিকভাবে যে ডিস্টেন্স থাকতো তাদের মাঝে সেই ডিস্টেন্সটা নেই, তার থেকে বেশি ডিস্টেন্সে তারা রয়েছেন। তো এটাকে আসলে আজমল হক স্বাভাবিকভাবে নেন, ভাবেন যে হতে পারে এরকম মানুষের। তো তারা যখন বাজার থেকে তাদের বাড়ি হেঁটে যেতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা এরকম সময় লাগার কথা, তো তারা বাড়ির কাছাকাছি যখন চলে আসে, এখানে একটা কথা বলে নেই যে আজমল হকের বাড়ি পার হয়ে মানে বাজার থেকে যদি কেউ আসতে যায় তাহলে আজমল হকের যে বাড়িটা যে জায়গায় রয়েছে সেই জায়গা পার হয়ে আজমল হকের বাড়ি পর্যন্ত যেতে হয়। তো প্রতিদিন আজমল হক আসার সময় আজমল হককে সাথে নিয়ে তারপর বাজার যায় এবং যাওয়ার সময় আজমল হক আগে বাড়িতে যায়, তারপর আজমল হককে রেখে আজমল হক তার বাড়িতে যান, যেহেতু তা আজমল হকের বাড়িটা পেরিয়ে আজমল হকের বাড়ি যেতে হয়। তো এখানে একটা জিনিস যেটা ঘটে যে আজমল হকের বাড়িটা কিন্তু মানে এখনো তাদের বাড়িতে একটি তেঁতুল গাছ রয়েছে, মানে বাড়ির পিছনে অনেক বড় একটা তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছটা তখনও ছিল এবং ওই তেঁতুল গাছের নিচে কিন্তু একটি পুকুর রয়েছে, অর্থাৎ পুকুর পাড়ে তেঁতুল গাছটি রয়েছে এবং ওই পুকুরটি এখনো রয়েছে এবং আজমল হকের বাড়ি যেখানে ছিল সেখানে রয়েছে। যদিও বা তখন টিনের বাড়িঘর বা এরকম কিছু ছিল, কিন্তু বর্তমানে সেটি দালান কোঠার বাড়ি হয়েছে, কিন্তু ওই পুকুরটা এবং তেঁতুল গাছটা এখনো রয়েছে। আর তেঁতুল গাছ কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, মানে অনেক ঘটনা কি যে এখানে এই তেঁতুল গাছটিতে মানে জিনের বাস ছিল একটা সময় এবং এখনো আছে কিনা সেটা কেউ জানে না, কিন্তু এখন পর্যন্ত কেউ ওই তেঁতুল গাছে কি ওঠার সাহস পায় না। তো তারা যখন একদম বাড়ির কাছাকাছি চলে আসেন তখন হঠাৎ করে আজমল হক তাকে বলে যে আসো পুকুর পাড়ে যায় এবং তারা দুজন একসাথে পুকুর পাড়ে যান। তো আজমল হক তখন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। আজমল হক তখন তাকে বলে যে চলো আমরা এখন মাছ ধরবো। তো আজমল হক প্রথমে একটু ভাবেন যে এত রাতে মাছ ধরতে যাচ্ছে মানে, আর তারপর এখানে একটা জিনিস বলে রাখি, আজমল হক উনি গ্রামে বেড়ে উঠলেও কিন্তু উনি সাঁতার জানতেন না, এজন্য উনি পুকুর বা নদীতে মানে অতটাও মানে নামতেন না। তো তিনি নিজে থেকে মাছ ধরতে যাচ্ছেন। তো এখানে এই বিষয়টা একটু মানে উইয়ার্ড লাগে আজমল হকের কাছে। এরপরে যেটা ঘটে রাসেল ভাই, যে আজমল হক পুকুরে নামেন এবং পুকুরে নামার পর মানে উনি যখন হাঁটু সমান পানিতে নামেন এমন সময় আজমল হকের হুঁশ ফেরে এবং তিনি তখন ভাবেন যে না এটা হয়তো মানে ওনার সাথে প্যারানর্মাল কিছু বা খারাপ কিছু ঘটছে, উনি এরকম কোনো ইঙ্গিত পান। তো উনি সাথে সাথে পিছনে ফেরেন, মানে পিছনে মানে 2-1 কদম সরে যান এবং ওনার মুখ কিন্তু তখনও কিন্তু পুকুরের দিকে ছিল। তো উনি যখন মানে কিছু দূর পিছিয়ে যান তখন উনি পুকুর থেকে শুনতে পারেন যে আজমল হক বলছে যে তুই আজকে বেঁচে গেলি, পুকুরে নামলে আজকেই তো শেষ দিন হতো।
তো এই যে মানে পুরো যে জার্নিটা তাদের ছিল, এখানে শুধু সে 3টি কথাই বলে। প্রথমে বাজারে আসতে বলে, তারপরে মাছ ধরার কথা বলে এবং পুকুরে নামার পর এই কথাটা বলে। তো আসলে যখন আসমত হক এভাবে কথাটি বলে তখন আজমল হক প্রচুর ভয় পেয়ে যান এবং তিনি দৌড়ে তার বাড়ির গেটে নক করতে থাকেন এবং তার মা গেট যখন খুলে দেয় তখন সে বাড়িতে প্রবেশ করে এবং তারপরে আর স্বাভাবিকভাবে আসলে সে মানে কিছুক্ষণ ভয় পেয়েছিল। তার মায়ের কাছে সে কিছুই বলে না এবং সে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন মানে ঘুম থেকে উঠে যখন সে ফ্রেশ হচ্ছিল, ফ্রেশ হয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, তখন দেখে যে আসমত হক তার বাড়ির দিকে এগিয়ে আসছে এবং আসমত হক তাকে বলে যে কালকে তো আমি ভুলে তোমাকে বাজারে রেখে এসেছিলাম, তো তুমি বাড়ি আসতে পেরেছিল তো? তখন আজমল হক তখন আসমত হককে বলেন যে কোথায়, আমরা তো একসাথে আসলাম, তুমি তখন আমি মাছ ধরার কথা বললে, আমি মাছ না ধরে ফিরে গেলাম, তুমি তখন আমাকে বললে যে আজকে বেঁচে গেলি, এরকম মানে যা ঘটেছে তা বলে। তখন আসমত হক বলে যে আমি মানে ওটা কখনোই আমি ছিলাম না, কারণ আমি ওখান থেকে সরাসরি তোমার কথা ভুলে গিয়ে বাড়ি চলে আসি। তো আসলে আজমল হক হয়তো সে তো আসলে এই ছিল খলিমার কাছ থেকে কালেক্ট করা আমার মানে ওই নানুর বাজার নামক ওই বাজারটি কেন্দ্রিক একটি ছোট্ট ঘটনা এবং এই ঘটনাটি আমার খলিমা যেভাবে বলেছেন আমি সেভাবেই শেয়ার করছি। আর একটা কথা, রাসেল ভাই মানে মাঝে মাঝেই বলে থাকেন যে গ্রামের ঘটনাগুলো নাকি মানুষ পছন্দ করে, তাই আমার কাছে অনেক ঘটনা থাকার সত্ত্বেও আমি গ্রামের বাজার কেন্দ্রিক 2টি ঘটনা শেয়ার করছি। তো এটি ছিল আমার প্রথম ঘটনা এবং এখন আমি যে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আসলে অতটা পুরনো নয়, একদম রিসেন্ট কালের ঘটনা। রিসেন্ট কালে বলতে কি এটা 2012 বা 2013 সালের দিকে ঘটেছে এবং এটা বড়ভিটা নামক একটা জায়গা রয়েছে নীলফামারী জেলায়, সেই বড়ভিটা নামক স্থানটিতে ঘটেছে। তো ঘটনার সময়কাল 12 বা 13 এবং আমি ঘটনাটি কালেক্ট করেছি আমার ফুফাতো ভাই তুষারের কাছ থেকে। তুষার ওদের বাড়ি হচ্ছে বড়ভিটায়। তো ওদের গ্রামেরই একটা ছেলের সাথে এই ঘটনাটি ঘটে। তো ছেলেটির বাড়ি যেখানে ছিল সেখান থেকে তা মানে যে মেইন বাজার আর বড়ভিটার ওখানে কিন্তু মানে হাইওয়ে রোড, একদম হাইওয়ে রোডের পাশে কিন্তু ওদের বাজারটা। তো সেই বাজার বেশি দূরে না, কিন্তু মানে হেঁটে গেলে ধরেন 10 মিনিট লাগবে, এরকম মানে খুব কাছেই আর কি, 10 মিনিট লাগে হেঁটে যেতে। তো কিন্তু তাদের বাড়িটা একটু মানে একটু গ্রাম মানে একটু বেশি গ্রাম টাইপ এলাকায় ছিল। তাদের বাড়ি থেকে যখন আপনি বাজারে আসতে যাবেন তখন তাদের বাড়িতে মানে বাড়ি পার হয়ে মানে তাদের গ্রাম যে রয়েছে সেই গ্রামটি পার হওয়ার পরে একটি অনেক বড় পুকুর রয়েছে এবং পুকুরের পরে একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুলের সামনে অনেক বড় ফাঁকা মাঠ আছে এবং সেই প্রাইমারি স্কুলটি পার হওয়ার পরে মানে একজনের আম বাগান রয়েছে। ওই আম বাগানটা পার হওয়ার পরেই আসলে হাইওয়ে রোড ওঠে এবং সেখান থেকে বাজারে আসতে হয়। তো এই ছেলেটা যার ঘটনা আমি বলছি তার নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তো আমি তাকে একটি ছদ্মনাম দিচ্ছি যে আবির। তো আবির নামক এই ছেলেটি আর বাবার হচ্ছে বড়ভিটা বাজারে দোকান ছিল। তো উনি কি করতেন যে মানে আবিরের বাবা উনি প্রায় হচ্ছে রাতের বেলা দোকানে থাকতেন, কারণ বোঝেনি তো দোকান মানে দোকান যখন কারো থাকে অনেকে দেখা যায় দোকানেই থাকে। তো তার একটি মুদির দোকান ছিল। তো সেদিন আবির বেসিক্যালি যায় যে হচ্ছে বাড়িতে বাজার সদাই নেই, তার মা তাকে বাজার সদাই করতে পাঠিয়েছেন, তো তার বাবার কাছ থেকে আর কি খরচ করে নিয়ে সে বাড়ি আসবে। তো তার বাবা সে একটু ব্যস্ত থাকার কারণে ছেলেকে আসলে শুরুতে খরচ করে দিতে পারেননি। দোকান যখন বন্ধ করার সময় হয় তখন প্রায় রাত আনুমানিক 10টা বা 10:30 বাজে, তখন তিনি আসলে তার ছেলেকে খরচ করে দেন এবং তারপর তার ছেলেকে বলেন যে তুমি কি বাড়ি যেতে পারবে না, আমি এগিয়ে দিয়ে আসবো। তার ছেলে স্বাভাবিকভাবে বলে যে না আমি একা যেতে পারবো। আবির যথেষ্ট সাহসী একজন ছেলে ছিল। তো সে এরপর যেটা করে ব্যাগ নিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা দেয়। তো ব্যাগে তখন আসলে তার বেশ কিছু খরচের সাথে মাছ ছিল অবশ্য। তো এই মাছের জন্য মূলত তার সাথে একটি মানে খুব খারাপ একটি ঘটনা ঘটে যায়। সে যখন হাইওয়ে থেকে নেমে আমবাগানটি পার হয়, আমবাগানটি পার হয়ে যখন মানে স্কুলের মাঠটি অর্ধেকের মতো পার হয়েছে, এরকম সময় হঠাৎ করে সে আসলে নিজেকে ভরশূন্য অনুভব করতে থাকে। মানে তার মনে হয় যে তার কোনো ভর নেই, মানে মূলত মহাকর্ষ বলহীন বা ওজনহীন তিনি নিজেকে অনুভব করা শুরু করেন। এটি অনুভব যখন তিনি করেন তখন তার আসলে মাথাটা একটু ঘুরে ওঠে এবং তিনি এরপর যেটা দেখেন যে তিনি শূন্যে ভাসছেন এবং ভেসে কোথাও চলে যাচ্ছেন এবং তিনি তখন পিছনে ফিরে দেখেন যে মানে তার হাতে যে ব্যাগটি ছিল সে ব্যাগটি হচ্ছে মাটিতে পড়ে গেছে এবং সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এটা যখন তিনি দেখেন তিনি আসলে নিজেকে সামলাতে পারেন না, তিনি সাথে সাথে সেন্সলেস হয়ে যান এবং তিনি কতক্ষণ সেন্সলেস হয়েছিলেন জানেন না। তিনি যখন তার সেন্স ফিরে পান তখন তিনি তাকে আবিষ্কার করেন যে তিনি একটি মসজিদের সামনে তিনি মানে গেটের সামনে তিনি পড়ে আছেন। তো এটা দেখার পর তিনি আসলে নিজেকে মানে কন্ট্রোল করতে পারেন না। তিনি প্রথমে দাঁড়িয়ে দিক বিদিক কোন দিকে ছুটবেন সেটাও বুঝতে পারেন না
একদিকে আলো দেখতে পেয়ে তিনি সেখানে সরাসরি চলে যান এবং দেখতে পান যে একটি ছোট ঝুপড়ি টাইপের যে দোকানগুলো হয় গ্রাম অঞ্চলে, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে এমনিতে মানে মাটি থেকে কিছুটা উঁচুতে মানে উঁচু করে দেওয়া থাকে, সেরকম ঝুপড়ি টাইপের একটা দোকানে মানে তখনও 2-1 জন বসেছিলেন এবং সেটি মূলত একটি চায়ের দোকান ছিল। তো সেই দোকানে গিয়ে তিনি সেটি বলে যে জায়গাটির নাম কি, মানে সে জায়গাটাও চিনতে পারতেছিল না। তো লোকটি যখন তখন তাকে যে জায়গাটির নাম বলে সেটি শুনে সে সত্যি রীতিমতো মানে স্তম্ভিত হয়ে যায় যে সেই জায়গাটার নাম হচ্ছে তারাগঞ্জ। তো রাসেল ভাই এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বড়ভিটা যে জায়গাটি রয়েছে সেখান থেকে যদি আপনি তারাগঞ্জ আসতে চান তাহলে মানে কিশোরগঞ্জ সদর দিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি, কিন্তু সেক্ষেত্রেও কমপক্ষে মানে মিনিমাম 1 ঘন্টা লাগে মানে অটোয় যেতে, ওইখানে বাস চলে না অটোয় চলে। আর আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনাকে বড়ভিটা থেকে প্রথমে মানে রংপুর রোডে পাগলাপিড় আসতে হবে এবং পাগলাপিড় থেকে তারাগঞ্জে যাওয়া যায়। সেক্ষেত্রে প্রায় আপনাকে বাসে আসলেও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগবে। তো ছেলেটি আসলে এখানে কিভাবে আসলো সে সেটা নিজেও জানে না। তখন সে দোকানওয়ালাকে জিজ্ঞেস করলো যে এখন কয়টা বাজে। তো দোকানওয়ালা যেটা বলেন যে এখন প্রায় রাত 12:30 না 1টা, সেটা আমার মনে পড়ছে না, সম্ভবত 12:30 বাজতো। তো 12:30 বা 1টা বাজে। এবং একটু খেয়াল করুন ছেলেটি যখন বাড়ির পথে রওনা দেয় তখন কিন্তু 10:30 ছিল ঘড়িতে সময়। তো সে আসলে সত্যি ভয় পেয়ে যায় এবং তাকে তখন দোকানদার জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়। সে বলে বড়ভিটা। লোকটি জায়গাটি চিনতে পারে, হয়তো তার কোনো আত্মীয়ের বাড়ি সেখানে ছিল বা কোথাও আগে সেখানে গিয়েছিল। সে তখন বলে যে তুমি তো অনেক দূরে চলে এসে এখানে আসলে কিভাবে। তো ছেলেটি আসলে সবাইকে বলে যে সে কিভাবে এলো, কিন্তু কেউ তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। এটা বিশ্বাস না করার কারণ পরে সে আসলে সে দোকান থেকে কি বিস্কুট কিনে খায় এবং তারপরে সে দেখে যে একটি মানে সিএনজি টাইপের একটা কিছু মানে সে একটা সিএনজি তার সামনে এসে মানে ওই দিক দিয়ে যাচ্ছিল। তখন আসলে ওই দোকানে যে 2-1 জন লোক ছিল তারাই আসলে সিএনজিটি থামিয়ে দেয় এবং জানতে পারে সেই সিএনজিটা জলঢাকা যাবে। তো জলঢাকা যেতে গেলে কিন্তু বড়ভিটা পার হয়ে জলঢাকা যেতে হয়। তো তখন তারা আসলে তাকে সেই সিএনজিতে তুলে দেয় এবং বলে যে ঠিক আছে তুমি এখন বাড়ি যাও, মানে তাকে আসলে বাড়ি পাঠিয়ে দেয়। তো সে তারপরে সিএনজিতে করে বড়ভিটা পর্যন্ত চলে আসে এবং বড়ভিটা একদম মেইন বাজারে এসে নামে। তখন প্রায় রাত 2টা, দুইটা না, তখন প্রায় রাত 1:30, 2টার মতো বেজে গেছে এবং সে বাজারে নেমে দেখতে পারে যে একদম পুরো বাজার ফাঁকা, তেমন কোনো দোকান খোলা নেই, শুধু বাস কাউন্টারে কয়েকজন হয়তো বসে আছে, হয়তো একটা বাস আসবে জন্য। এরপরে তিনি সরাসরি হচ্ছে তার বাড়ির দিকে পা বাড়ান এবং তিনি এভাবে বলেন যে তিনি কয়েক কদম শুধু পা এগিয়েছেন এবং এমন সময় হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় এবং সে মানে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ খুলে দেখতে পান তিনি তার বাড়ির আঙিনার সামনে পড়ে আছেন। তো তিনি আসলে তার বাড়ির আঙিনা পর্যন্ত কিভাবে আসলেন সেটাও তিনি বলতে পারেন না এবং তিনি এরপরে তার মা মানে বাড়ির সামনে প্রবেশ করে হচ্ছে মা বলে ডাক দেয় এবং তার মা বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এবং বলেন যে তারা ভেবেছে যে সে হয়তো হারিয়ে গেছে, এই জন্য তার বাবাকে খবর দেওয়া হয় এবং তার বাবা আসে এবং এখন তার বাবা তার চাচাদেরকে সহ তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে গেছেন। তো সে কোথায় গিয়েছিল, কি করেছিল, মানে স্বাভাবিকভাবে মায়েরা সব প্রশ্ন করে, তাকে প্রশ্ন করা হচ্ছিল এবং দেখা যায় যে তাদের বাড়িতে প্রায় মানে ভিতরে অনেক মানে তাদের বেশ কিছু স্বজন বা নিকটাত্মীয়রা যাদের বাড়ি আশেপাশে ছিল তারা চলে এসেছে এবং বাড়িতে প্রায় একটা হই রই অবস্থা তৈরি হয়ে গেছে তাকে নিয়ে। তো এটা যখন সে দেখে সে তখন তার মাকে সবকিছু খুলে বলে। তো তার মা প্রথমে বিশ্বাস না করলো, পরে ছেলে ভাবে বলে বা ছেলের আতঙ্কগ্রস্তটা দেখে তার মা আসলে এগুলো বিশ্বাস করে নেয় এবং তারপর তার মা হচ্ছে তার যে বাকি বাড়িতে যে আত্মীয়রা ছিলেন তাদেরকে দিয়ে পাশেই হচ্ছে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের বাড়ি ছিল। তো এরপর আবিরের মা আসলে তার বাড়ির যে আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকে দিয়ে সেই হুজুরকে ডেকে আনে। হুজুর এরপর আসলে আবিরকে কিছু মানে পানি পড়া দেয় এবং তারপর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং তারপর আসলে আবির ঘুমিয়ে পড়ে। তো এরপর আসলে রাতে আর তেমন কোনো সমস্যা হয়নি। এরপর আবির যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার গায়ে প্রচন্ড জ্বর ছিল এবং সে কিছু হয়ে যায় এবং কোভিড চিকিৎসা না মানে ডাক্তারি চিকিৎসা আর কি। তো ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সে কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই ঘটনাটি আসলে এত বছর হয়ে গেল, এরপর থেকে মানে আবির সাথে এখন পর্যন্ত অনেক কিছু ঘটেনি, হয়তো আগামীতেও কোনো কিছু ঘটবে না, আমরা সেরকমটাই প্রত্যাশা করি। তো যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার তুষারের কাছ থেকে কালেক্ট করা ঘটনা এবং আমার আজকে শেয়ার করা সেকেন্ড স্টোরি। আশা করি ঘটনা দুটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই good.com এর শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করবেন এবং আমি আমার কন্ট্যাক্ট ডিটেইলস আপনাকে ইমেলে লিখে দেবো। আপনি অবশ্যই সেখানে আমাকে জানাবেন যে ঘটনাটি সিলেক্টেড হয়েছে এবং মানে কবে প্রচার করবেন সেটিও জানালে ভালো হয়। আসলে আমি লাইভ good.com শোনার সৌভাগ্য আমার কখনো হয় না, তো যদি একটা প্রচার হয় মানে যেদিন প্রচার হবে সেই এপিসোডটা আসলে আমার লাইভ শোনার ইচ্ছা আছে। আর আমার কাছে আরো অনেক স্টোরি রয়েছে যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে কালেক্ট করেছি। আমার দাদুর সাথে ঘটা অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি আমার এসএসসি পরীক্ষার পর পর্যায়ক্রমে শেয়ার করা শুরু করবো। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং সেই স্টোরিগুলো আমি ইমেল করে পাঠাবো নাকি ভয়েস ক্লিপ করে পাঠাবো সেটি যদি আপনি জানান তাহলে আসলে আমার জন্য ভালো হয়। তো যাই হোক,
সবসময় ভালো থাকুন, ভালো দলে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি voot.com এর সাথে থাকুন। voot.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে, এই দুজনের কাউকেই ওনাদের না চেনার কথা নয়। কারণ ঘটনাটি এসেছে খুলনা থেকে, আর খুলনা মানেই তো বুঝতে পারছেন সৈকত ভাই। হ্যাঁ লিসেনার্স, সৈকত ভাই এই ঘটনাটি এনে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের একটি ঘটনা গত রোজার ঈদ স্পেশাল এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সুমন ভাই কিন্তু লাইভে এসেও আপনাদের সকলের সাথে কথা বলেছিলেন। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মোহর এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছে। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটিতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব। একথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে। কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা, ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন, তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না। দেখেন সেখানে কিছুই নেই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না আমরা ঠিকই দেখেছি। সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা, সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি বাসার থেকে বের হয়ে প্রথমে পুকুর ঘাট ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপর আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম,
আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম, তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে। তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। তখন সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিসফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাত্রের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরও কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না। তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন, ঠিক আছে, পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি। যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল, তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে, জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আসছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির, অন্য কিছু, মাছ না অন্য কিছু। এবং যত কাছে আসছিল সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে, সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্স্যাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন, এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে, তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলেন। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটির শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যেই রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন, তখন থেকেই ওনার সাথে এই প্যারানর্মাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আব্বা বাসায় ছিলেন না। বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন, তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন দু হাত দিয়ে তাদের গলাটা চেপে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং সুমন ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারার ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন, উনি আশা করেছেন হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে।
ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না। তো অনেক কষ্টে ওনার 2 হাত থেকে ওনার 2 সন্তানকে ছুটাতে পারেন। যখনই ছুটায় ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্টভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়ামূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছড় পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্টু জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়, রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাব, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসার থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন, আপনারা ওই রিক্সা সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে নেই। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল, এই রাস্তাতে আসলে মানুষের বিশেষ করে চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান। তো ওনাকে ডাকেন ভাড়ার জন্য, কিন্তু ভাড়া উনি নেন নেই। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।